শুরুতে আয়ারল্যান্ডের একটি জঙ্গল দেখা যায়। আমরা সেই জঙ্গলের মধ্যে একজন লোককে দেখতে পাই যে কিনা এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। জঙ্গলের দিক বোঝা কঠিন, তাই সে সূর্যকে দেখে সামনে এগিয়ে যায়। কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল। আর অদ্ভুত ব্যাপার হলো, এই জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু সাইনবোর্ড দেওয়া আছে যেখানে লেখা আছে পয়েন্ট অফ নো রিটার্ন। তো সূর্য ডোবার পরেও সেই লোকটি এখনো জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু ক্লান্তির ভাব তার চেহারায় দেখা যাচ্ছিল। লোকটি দৌড়াতে দৌড়াতে আবার সেই সাইনবোর্ডের সামনে আসে যেটার সামনে দিয়ে সে কিছুক্ষণ আগে গিয়েছিল। অর্থাৎ হয়তো সে জঙ্গলের মধ্যে চক্কর খাচ্ছে বা অন্য কিছু হতে পারে। অন্ধকার হওয়ার আগে গাছ থেকে সমস্ত পাখি উড়ে চলে যায়। এই লোকটি বুঝতে পেরেছে এখন সে এখান থেকে বের হতে পারবে না। আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই সে একটা গাছের উপর ওঠার চেষ্টা করে, কিন্তু তার ভাগ্য খারাপ ছিল। সে গাছে কিছুটা ওঠার পর নিচে পড়ে যায়। এখন অন্ধকার হয়ে গিয়েছে। তখনই হঠাৎ কোনো একটা জিনিস সেই লোকটাকে টেনে নেয়। শেষে আমরা শুধু তার বেদনাদায়ক চিৎকার শুনতে পাই। 6 দিন পর আমরা মিনা নামের একটি মেয়েকে দেখতে পাই। মিনা আয়ারল্যান্ডে এসেছে এবং বর্তমানে সে এখানে একটা বার্ড স্টোরে কাজ করছে। আমরা মিনাকে তেমন খুশি দেখতে পাই না। হয়তো তার জীবনে কিছু একটা হয়েছে। সে একাও ছিল, তার তেমন বন্ধু বা বয়ফ্রেন্ড ছিল না। তো একদিন তাদের দোকানে একটি বিশেষ ধরনের প্যারেড আনা হয়, যেটাকে কিনে একটি চিড়িয়াখানা কিনে নিয়েছে। তাই মিনার বস তাকে এই কাজটি দেয় যে সে নিজে প্যারেডকে নিয়ে সেই চিড়িয়াখানায় দিয়ে আসুক। মিনা রাজি হয় আর সে প্যারেডকে নিজের সাথে ঘরে নিয়ে আসে, কারণ কাল সে চিড়িয়াখানার উদ্দেশ্যে বের হবে। এই টিয়াটি কিছু শব্দ বলতে পারত। রাতকে আমরা দেখি মিনা একটা নকল চুল পরে বারে যায়, যেখানে তার সাথে একটা লোকের দেখা হয়। মিনা সেখানে নিজের মিথ্যা নাম এবং পরিচয় দেয়। এটা দেখে প্রমাণ হয় যে সে নিজের জীবনকে নিয়ে তেমন সিরিয়াস না, আর সে একা থাকতে পছন্দ করে। আর এই দেশে আসার এটাই একমাত্র কারণ যে সে নিজের পরিবার থেকে দূরে থাকতে চায়। তো এর পরের দিন মিনা সেই প্যারেডকে নিয়ে নিজের যাত্রা শুরু করে। সারাদিন সফর শেষ করার পর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন মিনা সেই জঙ্গলের রাস্তা ধরে তার সফর কন্টিনিউ রাখে। কিন্তু রহস্যময়ভাবে সে দ্রুত জঙ্গলের একদম মাঝখানে পৌঁছে যায়। সে বোঝার সময়ও পায় না যে কখন সে জঙ্গলের এত ভেতরে চলে এসেছে। আর এত ঘন জঙ্গলের ভেতর কাঁচা রাস্তার দিক বুঝতে পারা বেশ কষ্টকর। তাই মিনা ঠিক কোন দিকে যাবে সেটা সে বুঝতে পারে না, যার ফলে সে হারিয়ে যায়। সে গাড়ি থেকে নেমে পড়ে এটা আশা করে যে সে কোনো মানুষকে দেখলে তার থেকে রাস্তা জিজ্ঞেস করবে। মিনা থেকে ভয় লাগছিল, কারণ হঠাৎ করে গাছের সব পাখিরা উড়ে যায়। মিনা প্যারেডকে নিয়ে সামনে যেতে থাকে, আর তার থেকে আশেপাশে কেউ উপস্থিত থাকার অনুভূতি হয়। এরই মাঝে মাটি কাঁপতে থাকে। সে সামনে একজন বৃদ্ধ মহিলাকে দেখে যে কিনা পালাচ্ছিল। মিনা তার পেছনে আওয়াজ দেয়, কিন্তু কিছুক্ষণের জন্য মিনা সেই মহিলাটাকে হারিয়ে ফেলে। কিন্তু এরপর মহিলাটি দূর থেকে আওয়াজ দেয়, সেখানে হয়তো কোনো ঘর ছিল। সে মিনাকে বলে, প্রাণপ্রিয় হয়ে থাকলে জলদি ভেতরে আসো। মিনা তার দিকে দৌড়াতে থাকে, আর সে ঘরে ঢুকতেই সেই মহিলাটি দরজা লক করে দেয়। এটা আসলে কোনো ঘর ছিল না, বরং অদ্ভুত একটা বড় রুম ছিল, কারণ সামনের দেয়ালের বদলে বড় একটা আয়না ছিল। এই বৃদ্ধ মহিলাটি ছাড়া এখানে আরো দুজন আছে, কিরা নামের একজন মেয়ে এবং ড্যানিয়েল নামের একজন ছেলে। মিনা জিজ্ঞেস করে এটা কোন জায়গা। এই বৃদ্ধ মহিলাটির নাম ম্যাডেলাইন। সে বলে, যদিও এটা একটা কেজ, কিন্তু আমাদের জন্য সেফ হাউস। এখানে আমরা নিরাপদ। আমরা তোমার মতোই জঙ্গলে হারিয়ে গেছি। আমি তোমাকে ভয় লাগাতে চাই না, কিন্তু আমাদের কাছে সময় কম। তারা আমাদের দেখতে আসছে, তাই আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে যেতে হবে। মিনা বলে, কে তাদের দেখতে আসছে? ম্যাডেলাইন বলে, ওয়াচার্স। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। এরা সবাই আয়নার সামনে লাইনে দাঁড়িয়ে যায়। এর পরের মুহূর্তে ওপার থেকে কিছু গর্জনের শব্দ শোনা যায়, যেটা শুনে মিনার হার্টবিট বেড়ে যায়। সে ঘাবড়ে জিজ্ঞেস করে আওয়াজটা কিসের ছিল। ম্যাডেলাইন তাকে সামনে পাঠায়, যার পরে তালির মতো কিছু আওয়াজ শোনা যায়। ম্যাডেলাইন বলে, তোমার আশাতে তারা খুশি, তারা তোমার জন্য হাততালি দিচ্ছে। তাদের হাততালির আওয়াজগুলো পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে, আর সে জঙ্গলের মাঝখানে ম্যাডেলাইনদের সেফ হাউস দেখা যায়। যে ওয়াচারদের কথা ম্যাডেলাইন বলছিল সেটাকে মিনা আপাতত দেখতে পায় না। যাই হোক, রাত কেটে যায়। সকালবেলা তারা বের হতে পারবে। এই ওয়াচার্সরা শুধু রাতের বেলায় বের হয়, তাই মিনা সোজা তার পাখি নিয়ে এখান থেকে চলে যেতে থাকে। সবাই মিনাকে বলে, এটা তোমার ভালো সিদ্ধান্ত না, তুমি জঙ্গলে হারিয়ে যাবে। রাত হওয়ার আগে আমাদের এখানে ফিরে আসতে হয়। কিন্তু মিনা তাদের একটা কথা শুনতে রাজি নয়, আর নিজের প্যারেটকে নিয়ে সে এখান থেকে চলে যেতে থাকে। রাস্তায় সে একটা মেয়েকেও দেখতে পায়, কিন্তু তাকে ইগনোর করে সে সূর্যকে ফলো করে দৌড়াতে থাকে। কিন্তু সামনে গিয়ে রাস্তা শেষ হয়ে যায়। মিনা একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত ঘন জঙ্গল ছাড়া কিছু দেখা যাচ্ছে না। মিনা নিরাশ হয়ে সেখানে বসে পড়ে। তখনই পেছন থেকে ম্যাডেলাইন তাকে বোঝায় যে সে একা নয়, যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই চেষ্টা করেছি এখান থেকে বের হওয়ার, তবে কোনো রাস্তা নেই। আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দেখাচ্ছি। এটা বলে ম্যাডেলাইন মিনাকে জঙ্গলের অনেক জায়গায় নিয়ে যেতে থাকে। রাস্তায় সে বলে, এই জঙ্গল হচ্ছে শিকারী, আর আমরা তার শিকার। সে একটি জায়গায় মিনাকে একটা সাইনবোর্ড দেখায়, যেখানে পয়েন্ট অফ নো রিটার্ন লেখা। ম্যাডেলাইন বলে, এই সাইনবোর্ডগুলো তুমি জঙ্গলের অনেক জায়গায় দেখতে পাবে। সাইনবোর্ডগুলো একটা সার্কেলের আকারে আমাদের চারপাশে লাগানো আছে। এই সার্কেলের মাঝখানে আমাদের সেফ হাউস।
আর সেফ হাউস থেকে কোনো সাইনবোর্ডে পৌঁছাতে অর্ধেক দিনের সময় লাগে। অর্থাৎ এর মানে আমরা যদি এই সার্কেলের ভেতরে থাকি তাহলে আমাদের কাছে সন্ধ্যা হওয়ার আগেই সেফ হাউসে পৌঁছে নিজেদের প্রাণ বাঁচানোর সুযোগ থাকবে। যদি তুমি এই সাইনবোর্ডকে পার করে সামনে চলে যাও তাহলে ফেরত আসা এক প্রকার অসম্ভব হয়ে পড়বে, তাই এটাকে এড়িয়ে যাবে না। মিনা জিজ্ঞেস করে এসব কে বানিয়েছে। ম্যাডেলিন বলে কিরা আর ড্যানিয়েল তাকে প্রফেসর বলে, এসব তিনি বানিয়েছেন। এরপর মিনা কিছু সময়ের জন্য সেখানে দাঁড়িয়ে থাকে। সেদিন রাতে ওয়াচার্সরা তাদের দেখতে আসে। কিরা তাদের সামনে ডান্স করে, বলা হয় এটা তাদের পছন্দ। এটা ওয়ান ওয়ে মিরর, তাই তারা শুধু নিজেদের দেখতে পাচ্ছে। এখন এমন নয় যে প্রত্যেক রাতে তাদের আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, তারা আয়নার সামনে যা করতে চায় করতে পারবে। ম্যাডেলিন এখানে এসেছে অনেক সময় হয়েছে, কিন্তু কিরা আর ড্যানিয়েলের এখানে 1 মাস হয়েছে। রাতে ওয়াচার্সদের কারণে বিপদ তো ছিলই, তবে দিনেও তাদের সার্ভাইভ করতে হয়। জঙ্গলে খাবারের জন্য তারা যেটা পায় সেটা দিয়ে তাদের কোনোভাবে চলে। এই সেফ হাউসে টাইম পাস করার জন্য একটা টিভি ছিল। এর পরের দিন যখন মিনা কিরার সাথে জঙ্গলে খাবারের খোঁজে বের হয় তখন মিনা জিজ্ঞেস করে আসলে এই ওয়াচার্সরা আমাদের থেকে কি চাই। কিরা বলে একদম সঠিক তা তো বলতে পারবো না, তবে ম্যাডেলিনের কাছে একটা থিওরি আছে যে তারা আমাদের দেখতে পারে, কিন্তু আমরা যদি তাদের দেখি তাহলে তা আমাদের জন্য অনেক খারাপ হবে, হতে পারে আমরা পাগল হয়ে যেতে পারি। সে মিনাকে একটা গর্ত দেখিয়ে বলে দিনের সময় ওয়াচার্সরা মাটির নিচে থাকে, আর এমন গর্ত চারদিকে অনেক রয়েছে। এর ভেতরে একটা আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেম রয়েছে। আমাদের এর ভেতরে যাওয়া তো দূরের কথা, এর নিকটে যাওয়ার অনুমতি নেই। তবে এই কথাটা যেন আমাদের দুজনের ভেতরে থাকে। মিনা এটা শুনে অবাক হয় যে কিরার তার স্বামী এখানে আটকে গিয়েছে আজ 2 মাস হয়ে গিয়েছে। কিরার স্বামীর নাম জন ছিল, যে কিনা রাস্তা খুঁজতে বের হয়েছে, তবে 6 দিন হয়ে গিয়েছে সে এখনো ফিরে আসেনি। কিরা আশা করছে যে তার স্বামী সাহায্য নিয়ে আসবে, কিন্তু আসলে জন সেই লোকটা ছিল যাকে আমরা প্রথমে দেখেছিলাম। কিছু সময় পর কিরা আর ম্যাডেলাইন মিনাকে কিছু নিয়ম বোঝায় যে তাকে বেঁচে থাকতে হলে এই নিয়মগুলো মানতেই হবে। নিয়মগুলো ছিল রাতে সে আয়নার দিকে পিঠ দেখাবে না, দ্বিতীয় ছিল রাত হওয়ার পর সেফ হাউসের দরজা খোলা যাবে না, তৃতীয় সে কখনো ওই গর্তগুলোর ভেতরে যাবে না, তার থেকে সবসময় আলোতে থাকতে হবে। সেদিন রাতে মিনা আয়নাতে কান লাগিয়ে আওয়াজ শোনার চেষ্টা করে যে বাইরে কেউ আছে নাকি, কিন্তু যখন কোনো আওয়াজ আসে না তখন সে একটি নিয়ম ভেঙে ফেলে। সে আয়নার দিকে পিঠ দেখিয়ে দেয়, যেটা দেখে ওয়াচার্সরা রেগে যায় আর তারা জোরে জোরে আয়নাতে বাড়ি দিতে থাকে। ম্যাডেলিন তাকে তাদের সামনে সোজা দাঁড়িয়ে থাকতে বলে যেন তাদের রাগ থেমে যায়। সবার মতো মিনা এখানে আটকে থাকতে চায় না, তাই পরের দিন সকালে সে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে আজ পর্যন্ত তুমি কোনো ওয়াচার্সকে দেখেছো? তার উত্তর ছিল না, আজ পর্যন্ত তো কাউকে দেখিনি। সে বলে তার সন্দেহ হচ্ছে যে এটা ম্যাডেলিনের বানানো কাহিনী। তাই মিনা ড্যানিয়েলকে রাজি করিয়ে তার সাহায্যে সে গর্তে নেমে পড়ে। এই গর্তটা অনেক গভীর ছিল, তবুও মিনা ধীরে ধীরে গর্তে নেমে পড়ে এটা দেখার জন্য যেখানে কি আছে। মিনা সেখানে কিছু জিনিসপত্র দেখতে পাই যেগুলো মানুষরা ইউজ করে, হয়তো এগুলো এখানে আটকে যাওয়া কোনো মানুষের জিনিসপত্র। সেখানে একটি ক্যামেরা ছিল এবং একটি সাইকেল। রশি এবং ড্যানিয়েলের সাহায্যে মিনা কিছু জিনিস উপরে নিয়ে আসে, কিন্তু তখন মিনা অন্ধকারে কিছু দেখতে পাই যেটা আলোতে আসতে পারছিল না। যাই হোক, মিনা উপর উঠে জিনিসপত্রগুলো নিয়ে ম্যাডেলিনকে দেখায়, কিন্তু তাকে সত্যিটা বলে না যে সে নিচে গিয়েছিল, বরং বলে এগুলো আমরা জঙ্গলে পেয়েছি। ম্যাডেলিন এখানে এসেছে আজ অনেক মাস হয়েছে, তাই সে ভালোভাবে জানে তারা এগুলো কোথায় পেয়েছে। সে বলে শেষবারের মতো জিজ্ঞেস করেছি, বলো এগুলো তোমরা কোথায় পেয়েছো? কিন্তু মিনা সত্যিটা বলে না। এখানে মিনা সাইকেল এই জন্য এনেছে যেন এর সাহায্যে সে কম সময়ে অনেক রাস্তা অতিক্রম করতে পারে। আর যে ক্যামেরাটা মিনা পেয়েছিল সেটা ড্যানিয়েল একটা সিসি ক্যামেরার মতো ইউজ করে বাইরে লাগিয়ে দেয়, যেটার সাহায্যে তারা ওয়াচার্সকে দেখতে পারবে। ম্যাডেলিন তাদের থামায় না, কিন্তু সে ভালোভাবে জানে এর ফল খুব খারাপ হবে। রাতে সবাই বসেছিল, তবে এখনো কোনো ওয়াচার্স আসেনি, বরং দরজায় কেউ যেন কড়া নাড়ে। বাহিরে যে ছিল ক্যামেরায় তাকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তখনই হঠাৎ কিরা তার স্বামীর আওয়াজ শুনতে পায়। নিজের স্বামীর আওয়াজ শুনে কিরা দরজার দিকে ছুটে যায়, কিন্তু ম্যাডেলিন তাকে বলে এটা জন হতে পারে না। কিরা মানতে রাজি নয়। ম্যাডেলিন তাকে বলে যে তাহলে তাকে তার স্বামীকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যেটা শুধু সে আর তার স্বামী ছাড়া কেউ জানে না। কিরা একটা বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যেটার ব্যাপারে জনের জানা ছিল, কিন্তু জন সেটার সঠিক জবাব দিতে পারে না, যেটাতে প্রমাণ হয়ে যায় বাইরে দেখা মানুষটার জন নয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কিরার স্বামীর মতো দেখতে, যার ফলে লোকটা ক্যামেরাটাকে ভেঙে দেয়। হঠাৎ করে বাইরে থাকা ওয়াচার্সরা রেগে গ্লাসটাকে ভাঙতে থাকে, যেটাতে সবাই খুব ঘাবড়ে যায়। ভাগ্যক্রমে তারা ভেতরে আসে না। পরের দিন মিনা আর ড্যানিয়েল ম্যাডেলিনকে সত্যিটা বলে দেয়। এটাতে ম্যাডেলিন খুব দুঃখী হয়, কারণ তারা নিয়ম ভেঙেছে। ম্যাডেলিন সব জিনিসপত্রগুলোকে আবার গর্তে ফেলে দেয়, আর এখন না চাইতেও মিনা থেকে এখানে থাকতে হয়। সময় যেতে থাকে আর ধীরে ধীরে শীত বাড়তে শুরু করে। তারা দিনের বেলায় খাবার খুঁজতে বের হয় আর রাতে সেফ হাউসে ফিরে আসে। মিনা একটা নকশা তৈরি করেছে যেন এটার সাহায্যে সে বের হতে পারে। এখানে মিনার অতীত দেখা যায় যে কেন সে তার পরিবারের সাথে দেখা করে না। আসলে তার পরিবারে এখন শুধু তার বোন আছে, কারণ মিনা যখন ছোট ছিল তখন তার ভুলের জন্য তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটাতে তার মা মারা যায়। আর এই আফসোসে সে 15 বছর বাইরে বের হয় না।
আর এটাই কারণ ছিল যে সে সবসময় দুঃখী থাকে। এদিকে কিরা আশা হারাচ্ছিল, সে বুঝতে পারছিল যে তার স্বামী মারা গিয়েছে। তাই সেদিন কিরা গর্তের কাছে গিয়ে নিজের প্রাণ দেওয়ার কথা ভাবে, কিন্তু মিনা তাকে আটকায়। কিছুদিন পরে ড্যানিয়েল আর ম্যাডেলিনের ঝগড়া শুরু হয়। শীতকালের মৌসুমে তারা ভালোভাবে খাবার পাচ্ছিল না, যার কারণে তারা মানসিক ভারসাম্য হারাচ্ছে। তাই ড্যানিয়েল কিরাকে নিয়ে সেফ হাউসে ঢুকে দরজা বন্ধ করে দেয়, বাহিরে মিনার ম্যাডেলিনকে ছেড়ে। শীঘ্রই সন্ধ্যা হয়ে আসছে। তারা ড্যানিয়েলকে অনুরোধ করে যে সে যেন তাদের ভেতরে আসতে দেয়, কিন্তু ড্যানিয়েল দরজা খুলে না। বাধ্য হয়ে ম্যাডেলিন আর মিনা থেকে একটা পড়ে থাকা গাছের নিচে লুকাতে হয়। আর যখনই অন্ধকার হয়ে যায় তখন ওয়াচার্সরা তাদের দিকে আসতে থাকে। প্রথমবার মিনা এবং আমরা এই ওয়াচার্স নামের ক্রিয়েচারদের দেখতে পাই। এরা কিছুটা মানুষের মতো দেখতে। তারা লম্বা এবং দ্রুত চলতে পারা ভয়ঙ্কর ক্রিয়েচার। যখন তারা জানতে পারে মিনার ম্যাডেলিন নেই, তখন তারা রাগে গর্জন করে ওঠে। এবং জঙ্গলে মিনার ম্যাডেলিনকে খুঁজতে থাকে। সুযোগ পেয়ে মিনার ম্যাডেলিন সেফ হাউসের দরজায় এসে ড্যানিয়েলকে কোনোভাবে রাজি করিয়ে নেয়। সে দরজা খুলে আর এরা দ্রুত ভেতরে ঢুকে পড়ে। ম্যাডেলিন ড্যানিয়েলের উপর প্রচণ্ড রেগেছিল, কিন্তু তার অনেক নিয়ম ভেঙেছে আর এখন হতে পারে তারা বাঁচতে পারবে না। ম্যাডেলিন বলে, আমি একটি কথা তোমাদের থেকে লুকিয়েছিলাম। আসলে আমি এই জঙ্গলে হারাইনি, বরং এখানে আমি পুরনো ম্যাথোলজিকে স্টাডি করার জন্য এসেছিলাম। এমন স্পেসিস সন্ধান করতে। কিছু মানুষরা তাদের চ্যাঞ্জেলিংস বলে, আর কিছু মানুষ ফ্যারিস। এখানে এসে আমি জানতে পারি এরা তো রাক্ষস। জঙ্গলে আমি এদেরকে একটাকে দেখেছিলাম। ফ্যারিস তাদের রূপ বদলাতে পারে। আমি যাকে দেখেছিলাম সে আমার মতো দেখতে, শুধু তার চেহারা বিকৃত ছিল, আমার থেকে অনেক হ্যাংলা ছিল। আসলে এরা শিখছে, তাই তো প্রতিদিন রাতে আমাদের দেখতে আসে। তারা আমাদের বুঝতে পারে, আমাদের কপি করতে পারে। তারা আমাদের মতো হতে চায়। তখনই তারা দরজায় মানুষদের মতো কথা বলতে থাকে। তারা ভেতরে আসতে চায়। লোহার এই মজবুত দরজা তাদের আটকাতে পারবে না, কারণ তারা অনেক শক্তিশালী। ড্যানিয়েল দ্রুত পালানোর পথ খুঁজতে খুঁজতে হঠাৎই সে নিচে কিছু একটা দেখতে পায়। আসলে নিচে একটা বাংকারের দরজা ছিল। তারা দ্রুত বাংকারে ঢুকে পড়ে। সবাই আশ্চর্য হয়ে যায় যে এত সময় ধরে এটা এখানেই ছিল, কিন্তু আমরা জানতেও পারিনি। এই বাংকারে অনেক খাবার মজুত করা আছে, সাথে অনেক জিনিসপত্র রাখা ছিল। আসলে এই জায়গাটা যে বানিয়েছে তার নাম হচ্ছে মার্টিন, যাকে প্রফেসর বলা হয়। এই সেফ হাউস আর এই বাংকারটি তারই বানানো। সে ফ্যারিসদের ব্যাপারে জানতে পেরেছে এবং সে এমন একটি দুনিয়া তৈরি করতে চেয়েছিল যেখানে মানুষ আর ফ্যারিস একসাথে থাকবে। অর্থাৎ এটা একটা ওয়ান্ডারল্যান্ড হতো। এখানে একটি কম্পিউটার ছিল, তবে ইন্টারনেট নেই। মিনা সেটাতে রেকর্ডেড ফাইল দেখতে থাকে। সেখানে তারা প্রফেসরের ব্যাপারে অনেক কিছু জানতে পারে। এই ফ্যারিসরা জঙ্গলের মধ্যে কেন বসবাস করছে এটা কিছুক্ষণ পর জানা যাবে। তবে প্রফেসর এই জায়গাটা সাধারণ মানুষের রক্তের বিনিময়ে বানিয়েছে। টাকার লোভ দেখিয়ে সে মানুষদের এখানে এনে কাজ করিয়ে রাতে তাদের বের করে দিত। প্রফেসর যেহেতু তাদের রহস্যটা জানতো, তাই সে এখানে ভেতরে লুকিয়ে যেত। এরপর প্রফেসর সেই ফ্যারিসদের থেকে একজনকে পায়, যে সবার থেকে আলাদা ছিল। প্রফেসর তাকে এখানে নিয়ে আসে, কিন্তু ধীরে ধীরে তারা দুইজন একে অপরের বিরুদ্ধে হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল, কিন্তু মিনা জানতে চায় শেষে কি হয়েছে। তাই সে শেষ ভিডিওটিকে প্লে করে, যেখানে প্রফেসর নিজেকে আর সে ফ্যারিকে মারতে যাচ্ছিল। তবে সে এর আগে এখান থেকে বের হওয়ার রাস্তাটা বলে দেয় তাদের জন্য, যারা পরবর্তীতে এখানে আটকে যাবে। সে বলে, পাখিদের পিছু করিও, তারা তোমাদের সঠিক রাস্তা দেখিয়ে দিবে। আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি বেঁচে যাও, তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে আমার সব রিসার্চ নষ্ট করে দিও। আমি সেই দুনিয়াটা বানাতে পারবো না যেটার আমি স্বপ্ন দেখতাম। কিছু রহস্যই থাকা উচিত। এখানে এসে আমি বড় ভুল করেছি। এগুলো জেনে তারা অনেক অবাক হয়। তবে তারা খুশি যে কালই তারা এখান থেকে বের হবে। এরপরের দিন সকালে তারা যখন বাইরে আসে, তখন তারা দেখে যে সে রুমটার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। সবকিছু ভেঙে ফেলা হয়েছে। প্রফেসরের বলা রাস্তা দিয়ে তারা চলতে থাকে। মিনা তার প্যারেডকে মুক্ত করে দেয়, আর সবাই তার পিছু করতে থাকে। তাদের একটা লেক পর্যন্ত যেতে হবে, যেখানে প্রফেসরের বোট রাখা আছে। এবার তারা অনেক সামনে এগিয়ে আসে। রাস্তায় তারা একটা কবর দেখতে পায়। ম্যাডেলিন বলে একটা সময় ছিল যখন ফ্যারিস মানুষদের সাথে থাকতো, কিন্তু মানুষদের আচরণ বদলে যায় আর তারা এদেরই বিপক্ষে হয়ে যায়। যার পরে তারা সব ফ্যারিসদের এই জঙ্গলে বন্দি করে দেয় এবং শত শত বছর মাটির নিচে থাকার কারণে তারা নিজেদের জাদু হারিয়ে ফেলে, সাথে নিজেদের ডানাও। তারা কোনোদিন ওই জঙ্গল ছেড়ে যেতে পারবে না। সন্ধ্যা হয়ে আসছিল, তাই তাদের দ্রুত বের হতে হবে। তখনই বৃষ্টি শুরু হয় এবং এরপর সূর্য ডুবে যায়, যার ফলে সে রাক্ষসরা গর্ত থেকে বের হতে শুরু করে। এরা লেক পর্যন্ত তো পৌঁছে যায়, সাথে বোটও পেয়ে যায়। কিন্তু তখনই ড্যানিয়েল জনকে দেখতে পায়, যে কিনা আহত ছিল। ড্যানিয়েল সবার পেছনে পড়ে যায়, কারণ সে জনকে সাহায্য করছিল। কিন্তু আসলে সে কোনো জন ছিল না, বরং রূপ বদলাতে পারা ফ্যারি। এরা ড্যানিয়েলকে বাঁচাতে পারে না, আর ওদিকে ফ্যারি তার মাথায় একটা চিহ্ন এঁকে তাকে শেষ করে দেয়। যার পরে ফ্যারিটি ড্যানিয়েলের রূপ নিয়ে নেয়। এই ফ্যারিরা নদী পার করতে পারবে না, তাই মিনারা সুযোগ পেয়ে যায় পালানোর জন্য। বোটের সাহায্যে তারা সেই অদ্ভুত জঙ্গল থেকে বের হয়ে আসে। এরপর দিন সকালে তারা একটা বাস পায়, যেটার সাহায্যে তারা শহরে চলে আসে। কিছুদিন পর মিনা সেই ইউনিভার্সিটিতে যায়।
যেখানে প্রফেসর অনেক রিসার্চ করেছিল, যেটা কিনা প্রফেসর নষ্ট করে দিতে বলেছিল যেন কেউ সেই জঙ্গলে না আসে। মিনা সেগুলো নষ্ট করার জন্য এখানে এসেছে, কিন্তু এখানে সে নতুন কিছু জানতে পারে যে অনেক বছর আগে ফ্যারিসরা মানুষদের সাথেই থাকতো, এমনকি মানুষদের থেকে ফ্যারিসদের বাচ্চাও হয়েছে। এছাড়াও মিনা সেখানে কিছু ছবি দেখতে পায়, যেখানে মিনা জানতে পারে প্রফেসরের স্ত্রী আর কেউ নয় বরং ম্যাডেলাইন ছিল। এই তথ্যগুলো নিয়ে সে কিরার কাছে আসে আর তাকে বলে যে আসলে প্রফেসরের স্ত্রী ম্যাডেলাইন লাংস ক্যান্সারের কারণে অনেক আগেই মারা গিয়েছে। তারপরে প্রফেসর এই রূপ বদলাতে পারা ফ্যারিসদের ব্যাপারে জানতে পারে আর নিজের স্ত্রীর সাথে থাকার জন্যই সে এসব কিছু বানিয়েছে। অর্থাৎ মিনাদের সাথে যে ম্যাডেলাইন ছিল সে মানুষ নয় বরং অর্ধেক ফ্যারি আর অর্ধেক মানুষ ছিল। পুরোটা সময় সে মিনাদের সাথে ছিল, সেই একমাত্র ফ্যারি ছিল যে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু ঠিক সেই সময় জানা যায় মিনা যেই কিরার সাথে কথা বলছে আসলে সেটা কিরা নয় বরং ম্যাডেলাইন ছিল, যে কিরার রূপ নিয়েছিল। যখনই আসল কিরা আসে তখন ম্যাডেলাইন তাকে মেরে অজ্ঞান করে দেয়। সে মিনাকেও মারতে যাচ্ছিল যেন তার সত্যিটা কেউ জানতে না পারে। ম্যাডেলাইন বলে সেই জঙ্গলে আমাকে সবাই আজব বলতো, কারণ আমি একমাত্র ছিলাম যে দিনের বেলায় বাইরে আসতে পারতো। আমার আলাদা গুণ তারা পছন্দ করেনি, তাই তারা আমাকে বের করে দেয়। মিনা তাকে বলে যে সে আলাদা নয় বরং সে বিশেষ, সে অর্ধেক মানুষ আর অর্ধেক ফ্যারি। ম্যাডেলাইন এটা জানতো না যে অতীতে ফ্যারিসদের থেকে মানুষদের বাচ্চা হয়েছে। মিনা তাকে বলে যে সে এই সত্যিটা কাউকে বলবে না, যেন তার মতো ফ্যারিস আরো পৃথিবীতে আসে আর হতে পারে তার মতো আরো অনেকেই পৃথিবীতে আছে। এসব কথা জানতে পেরে ম্যাডেলাইনের জাদু ফিরে আসতে শুরু করে, সাথে তার ডানাও। সে মিনাকে জ্যান্ত ছেড়ে দেয় এবং সেখান থেকে উড়ে চলে যায়। এরপর আমরা কিছু সপ্তাহ পরের দৃশ্য দেখতে পাই, যেখানে মিনা তার বোনের সাথে থাকতে এসেছে। তারা যমজ বোন ছিল। মিনা তার বোনকে জঙ্গলের সেই ঘটনাটা বলে, সাথে ম্যাডেলাইনের ব্যাপারেও। সে আরো বলে যে আমার থেকে মনে হয় ম্যাডেলাইন আমার পিছু করছে। আমি প্রায় তাকে ছোট্ট মেয়ের রূপে দেখি, হয়তো সে তার প্রজাতির কাউকে খুঁজে পায়নি। তার বোন তাকে সাহস দেয় যে একদিন সব ঠিক হয়ে যাবে। আর শেষে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই যে ম্যাডেলাইন ছিল, যে কিনা এই রূপে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আর এখানেই এই মুভি শেষ হয়। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও অল প্রেস করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।